প্রথম হচ্ছে এই চ্যাপ্টারের এটাই লাস্ট ক্লাস। আগামী ক্লাসটা হবে কিছু ইনফরমেশন বলে দেব, তারপরে একটা এক্সাম হবে সঙ্গে সঙ্গে। অর্ধেক ক্লাস ইনফরমেশন বলে দেব, অর্ধেক ক্লাস এক্সাম। মূলত থিওরির এটাই লাস্ট ক্লাস। নেক্সট ক্লাসে স্যার আসসালামু আলাইকুম। অবজেক্টিভ বলে দেব। রেডি থাকবা এক্সাম দেওয়ার জন্য মেন্টালি। আরেকটা ক্লু তোমাদের দিয়ে দিচ্ছি, আমি দ্বাদশকেও একই জিনিস পড়াবো পরশুদিন। ওইটাই তোমাদেরকে আবার পড়াবো, দ্বাদশকে রিভাইজ করাবো, তোমাদেরকেও একসাথে রিভাইজ করাবো। ওদের যে প্লেলিস্ট আছে ওইখানে লেকচারটা থাকবে, যে আগে দেখে ফেলবে সে তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জিতে গেল। আচ্ছা, আজকে একটা টপিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাদের একটা টপিক স্যার বাকি এক্সাম ছিল। কি লাস্ট এক্সাম স্যার এক্সাম কি নেক্সট ক্লাসে হবে? হ্যাঁ, নেক্সট ক্লাসের অর্ধেক সময় ভিডিওটা চলতে থাকবে, তারপরে বাকি অর্ধেক সময় ক্লাস ওই পরীক্ষা হবে আর কি। 15টা এমসিকিউ হয়তো থাকবে। ম্যাথের বড় ম্যাথ থাকবে না, ইনফরমেশন টাইপ থাকবে আর কি, জ্ঞানমূলক অনুধাবনমূলক এরকম থাকবে, বড় কোনো ম্যাথ থাকবে না। স্যার এক্সাম কালকে? আবার বলো। বলছে এক্সাম কি কালকে? না, এক্সাম নেক্সট ক্লাসে হবে। নেক্সট যেদিন ক্লাস ওই দিনই হবে এক্সাম। যদি 17 তারিখে ক্লাস হয় 17 তারিখ, যদি না হয় তাহলে 24 তারিখ হয় তাহলে 24 তারিখ। ঠিক আছে, ওকে। আমরা তাহলে শুরু করি। স্যার ফুল অধ্যায় হবে? হ্যাঁ, ফুল অধ্যায় হবে। আর বড় ম্যাথ থাকবে না। আমি ক্লাসের শুরুর অর্ধেক ফার্স্ট হাফ দিব হচ্ছে ইনফরমেশন তোমাদেরকে। যে ইনফরমেশন গুলো দেওয়া হয় নাই এগুলো আসলে এরকম বুঝার মতো এরকম কিছু না, ডাটা টাইপ আর কি, ওগুলো দিব। আর অল্প একটু বোঝার মতো আছে, মেডিকেল কোশ্চেন টাইপ আর কি। এটা দ্বাদশকেও পড়াবো, তোমাদেরকে একই জিনিস পড়াবো। যারা আগে অ্যাডভান্স হতে চাও তাহলে পরশুদিন দ্বাদশের প্লেলিস্ট থেকে লেকচারটা দেখে নিতে পারো। একই তোমাদের যেই কোশ্চেন এক্সাম হবে দ্বাদশের একই কোশ্চেন এক্সাম হবে। ওকে, সবকিছুই আগে থেকে বলে দিলাম। এখন তোমার কাজ হলো পড়াশোনা করা। আমাদের শুধু এই অধ্যায়ে তাপ ইঞ্জিনটা বাকি আছে। বলবেন তাপ ইঞ্জিনটা বাকি আছে। তাপ ইঞ্জিনের শুরুতে একটু বেশি বড় হবে ক্লাসটা আজকে, একটু মনোযোগ দিও। তাপ ইঞ্জিনের শুরুতে আমাদের যেই বিষয়গুলা মনে করা দরকার, আমি তোমাদের এক্স ওয়াই ইকুয়াল 1 এর গ্রাফ আঁকতে দিছিলাম, আরেকটা গ্রাফ আঁকতে দিছিলাম এক্স ওয়াই স্কয়ার ইকুয়াল 1। উদ্দেশ্য ছিল পিভি ইকুয়াল ধ্রুবক এই গ্রাফ, আর পিভি গামা ইকুয়াল ধ্রুবক এই গ্রাফ দুটো যেন তোমরা বুঝতে পারো। কয়েকজন তো খুবই ভালো আঁকছে, অলমোস্ট সবাই খুবই ভালো আঁকছে। আমরা দেখছি যে যেখানে স্কয়ার থাকে, এক্স ওয়াই স্কয়ার থাকে, সামনে এই নেই ভিডিওতে নেই। আচ্ছা, এক্স ওয়াই স্কয়ার যখন থাকে তখন ওই গ্রাফটা খুব দ্রুত নিচের দিকে নেমে আসে, দ্রুত নিচের দিকে নেমে আসে। আমরা বলি যে এক্স ওয়াই এর গ্রাফের তুলনায় এক্স ওয়াই স্কয়ার এর গ্রাফটা বেশি খাড়া। এইখানের ক্ষেত্রে বলবো, যেহেতু রুদ্ধতাপীয় সমীকরণে গামা আছে, যেই সমীকরণে গামা আছে ভি পাওয়ার 1 না হয়ে 1 এর চাইতে বড়, ওই গ্রাফটা বেশি খাড়া। আমাদের এটা জানা দরকার, কারণ হচ্ছে যে আমরা দুইটা গ্রাফ পাশাপাশি আঁকলে পার্থক্য করার দরকার আছে যে কোনটা রুদ্ধতাপীয় গ্রাফ আর কোনটা সমুষ্ণ গ্রাফ। একটু সবারই মনে আছে নিশ্চয় যে রুদ্ধতাপীয় সমুষ্ণ দুইটাই বাঁকা গ্রাফ, আর সমচাপ সমায়তন এসব সরল রেখা ছিল। ওকে, তো বাঁকা দুইটার মধ্যে পার্থক্য করা শিখে গেলাম আমরা। যেটা বেশি খাড়া সেটা হচ্ছে রুদ্ধতাপীয় গামাযুক্ত যে গ্রাফটা। ওকে, তো এখন হচ্ছে যে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আর সমুষ্ণ প্রক্রিয়া কোনটার মধ্যে কাজের পরিমাণ বেশি বা কম, এটা আসতে পারে। আমরা যদি দেখি এখানে পিভি একটা গ্রাফ আঁকা হয়েছে, দেখো খেয়াল করে দেখো, নিচে একটা গ্রাফ উপরে আরেকটা গ্রাফ। আমরা বুঝে যাচ্ছি যে যেটা বেশি খাড়া নিচের দিকে, যেটা খুব দ্রুত চলে আসছে এটা রুদ্ধতাপীয় হবে, যেটা একটু কম দ্রুত আসতেছে এটা সমুষ্ণ হবে নিশ্চিত। তাহলে আমরা এর আগে একদিন তোমাদেরকে বলছিলাম যে পিভি মানে হচ্ছে কাজ, পি আর ভি এর গুণফল মানে হচ্ছে কাজ। তো আমরা একক দিয়ে দেখছিলাম, পি এর একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, ভি এর একক হচ্ছে মিটার কিউব। এটাকে যদি আমরা ভাঙাই
তাহলে আমরা দেখি যে পিভি এর একক আসে জুল। জুল মানে কাজ। পি আর ভি গুণ করলে কাজ পাওয়া যাবে, এটা আমরা নিশ্চিত। গ্রাফের আয়তন বের করে আমরা সরণও শিখছিলাম ছোটকালে, যে ভিটি গ্রাফ থেকে আমরা সরণ বের করা শিখছিলাম, যে ভিটি গ্রাফের ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি, এই যে ভিটি গ্রাফের মনে আছে গতি অধ্যায় থেকে পড়ছিলাম, ভিটি গ্রাফের এই ক্ষেত্রফলটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে আমরা সরণ বের করে ফেলতাম। তখন আমরা খেয়াল করে দেখছিলাম ভি হচ্ছে বেগ, একক হচ্ছে মিটার পার সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড কাটা গিয়ে শুধু মিটার থাকে, তার মানে ভিটি এর গুণফল অবশ্যই সরণ হবে। এইভাবে পিভি এর গুণফলও কাজ হবে। তো কাজ কোথায় বেশি এটা আমরা বের করতে চাচ্ছি। দেখো ক্ষেত্রফল কোনটা মাপবো, শুরুর বিন্দু আর শেষ বিন্দু থেকে ভি এর উপরে লম্ব আঁকবো। এই শুরুর বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, শেষ বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, সমুষ্ণ আর রুদ্ধতাপীয় দুইটার জন্যই আঁকলাম। এখন আমরা চাচ্ছি যে সমুষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ যেন সমান হয়, ভি1 থেকে ভি2 পর্যন্ত নিয়ে গেছি, দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে। এখন দেখো নিচের যে গ্রাফটা, নিচের গ্রাফের আন্ডারে যে ক্ষেত্রফলটা দেখো, এই যে নিচের সাদা অংশটা, এই ক্ষেত্রফলের তুলনায় উপরের যেটা একটু কম খাড়া ওই গ্রাফের ক্ষেত্রফল এই দুই গ্রাফের মাঝামাঝি, দুই কার্ভের দুই বাঁকা রেখার মাঝামাঝি যে অংশটুকু এতটুকু পরিমাণ বেশি। যেহেতু উপরেরটার ক্ষেত্রফল বেশি, তাহলে সমুষ্ণ প্রক্রিয়ায় একটা নির্দিষ্ট পরিমাণ প্রসারণে রুদ্ধতাপীয় চাইতে বেশি কাজ করতে হবে, এটা মনে রাখো। তাহলে আসসালামু আলাইকুম। এই লাইনটা লিখে রাখো, সমুষ্ণ প্রসারণে কৃত কাজ বেশি। এইটুকু তোমরা জানো, রুদ্ধতাপীয় মানে তাপের পরিবর্তন হবে না, ডেল কিউ সমান 0, আর সমুষ্ণ মানে তাপমাত্রার পরিবর্তন হবে না, ডেল টি সমান 0। আর ডেল টি আর ডেল ইউ একই জিনিস, ডেল টি মানে হচ্ছে তাপমাত্রা পরিবর্তন, ডেল ইউ হচ্ছে রোল ছাড়া কেন আসে চিনব কিভাবে, রোল ছাড়া ডেল ইউ হচ্ছে তাপমাত্রার একটা ফাংশন, সমুষ্ণ প্রক্রিয়ায় ক্ষেত্রে ডেল ইউ সমান 0। ওকে, এবার হচ্ছে আরো একটা কথা, যেটা হচ্ছে দুইটা প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আমরা দেখি। একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, আরেকটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া সংজ্ঞাটা এরকম, যে প্রক্রিয়া বিপরীতমুখী হতে পারে। বিপরীতমুখী হতে পারে বলতে বোঝাচ্ছে যে বরফকে পানিতে নেওয়া যায়, আবার পানিকে বরফে আনা যায়, তাহলে এই প্রক্রিয়াটা বিপরীতমুখী হতে পারে। তো যদি কোনো প্রক্রিয়া এরকম হয় যে সম্মুখী কাজ, মানে বরফ থেকে পানিতে নিতে যে পরিমাণ কাজ করতে হয়, মানে তাপ দিতে হয়, আর বিপরীতমুখী পানি থেকে আবার বরফে আনতে যদি একই পরিমাণ কাজ বা তাপ শোষণ করতে হয়, তাহলে এই প্রক্রিয়াটাকে বলে প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর যদি কোনো প্রক্রিয়া এরকম হয়, কোনো ঘটনা যদি এরকম হয় বিপরীতমুখী হতে পারে না, তাহলে তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। আমি তো মুখে অ্যাটেন্ডেন্স নিব, বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন যদি করতে না পারে তাহলে সেটাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। বাস্তব ক্ষেত্রে বেশিরভাগ ঘটনা এরকম, একা একা কোনো ঘটনাই ঘটে না। কিরকম, মনে করো একটা সংঘর্ষ হইলো, কোনো একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হইলো, তো অ্যাক্সিডেন্ট হইলে শব্দ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে। তো এখন এই শব্দ তাপ তো বাতাসে মিলিয়ে যাবে, আরো অনেক কিছু হবে, ভেঙে যাবে, ভেঙে যাওয়ার কারণে শক্তি ব্যয় হবে। আমরা এই ঘটনাটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, যে ভেঙে গেছিল এখন জোড়া লেগে গেছে, শব্দটাও শক্তিতে পরিণত হয়েছে, ব্যাক করে পিছনের দিকে ফিরিয়ে আনা অসম্ভব। যে প্রক্রিয়া পিছনের দিকে ফিরে আসে না বা বিপরীতমুখী কাজের পরিমাণ কম হয়, তো তখন সেটাকে বলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। ওকে, প্রত্যাবর্তীটা ভালো করে মনে রাখো, তাহলে অপ্রত্যাবর্তীটা বুঝে যাবা যে বিপরীতমুখী হইতে পারে, সম্মুখী কাজ আর বিপরীতমুখী কাজ সমান। আমরা যে ইঞ্জিনটা পড়তেছি সেটা হচ্ছে প্রত্যাবর্তী ইঞ্জিন, তার মানে হচ্ছে বিপরীতমুখী সম্মুখমুখী যেদিকে নেই না কেন একই রকম কাজ হবে। বুঝতে পারতেছ, বললাম আমি কিছুক্ষণ আগে সব ঘটনা অপ্রত্যাবর্তী, যেহেতু আমরা বলতে চাচ্ছি যে এটা সামনে পিছনে একই কাজ করবে, তার মানে হচ্ছে এটা বাস্তব না, এটা হচ্ছে কাল্পনিক একটা ইঞ্জিন। কাল্পনিক কেন? কাল্পনিক হওয়ার কারণ হচ্ছে যে কল্পনায় যদি আমরা সঠিকটা কল্পনা না করি তাহলে আমাদের বাস্তবে ভুলের পরিমাণ আরো অনেক বেশি হবে। কল্পনায় সর্বোচ্চ কত সঠিক করতে পারি সেটা হচ্ছে আমাদের এই আলোচনার তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিনের সংজ্ঞাটা একটু দেখি প্রথমে, এটা সাউন্ডটা চপ করে দাও। তাপ ইঞ্জিনের সংজ্ঞাটা দেখি আমরা।
তাপ ইঞ্জিন মানে হচ্ছে যে ইঞ্জিন তাপকে বা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে। মানে একটা ইঞ্জিন আছে যেটা তোমার কাছ থেকে তাপ নিবে, হিট নিবে, আর সেটা যান্ত্রিক শক্তিতে পরিণত করবে। যন্ত্রকে চালানোর যে শক্তিটা লাগে আমাদের ওটা আমাকে ব্যাক দিবে। সেই ইঞ্জিনটাকে বলে তাপ ইঞ্জিন বা হিট ইঞ্জিন। হিট ইঞ্জিনের ক্ষেত্রে ধাপ চারটা স্টেপে কাজ করে, আর এর অংশও চারটা ধাপ কি কি একটু দেখি। চারটা ধাপের মধ্যে মিল আছে। দুইটা ধাপে দেখো ডান পাশে যে ধাপগুলা, চারটি ধাপ দেখো, প্রথম দুইটা ধাপে ডান পাশে দেখো প্রসারণ। স্যার তাপ ইঞ্জিনের সংজ্ঞা, যে ইঞ্জিন তাপকে তাপ ইঞ্জিনের সংজ্ঞাটা আরেকবার বলবেন? এই যে লেখা আছে, যে ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে। যে ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে তাকে তাপ ইঞ্জিন বলে। ওকে, এখন দেখো চারটা ধাপের মধ্যে মিল আছে, দুইটা করে মিল আছে। প্রথম দুইটা হচ্ছে প্রসারণ মানে প্রসারিত হবে। আমাদের যে গ্যাস সিলিন্ডার থাকবে তাপ ইঞ্জিনের মধ্যে, সেই গ্যাস সিলিন্ডারের গ্যাসের আয়তন প্রসারিত হবে। তারপরে দেখো দুইটা 3 আর 4 এটা সংকুচন হয়েছে, দুইটা সংকুচন। তো দুইটা প্রসারণ, দুইটা সংকুচন। আবার দেখো বাম সাইডে কি আছে, সমুষ্ণ রুদ্ধতাপীয়। তার মানে হচ্ছে প্রথমটা হবে সমুষ্ণ প্রসারণ, মানে তাপমাত্রা পরিবর্তন হওয়া যাবে না। তারপরটা রুদ্ধতাপীয় প্রসারণ, তাপের পরিবর্তন হওয়া যাবে না। তারপরে সমুষ্ণ সংকোচন, তারপরে রুদ্ধতাপীয় সংকোচন। এই চারটা ধাপে আমার তাপ ইঞ্জিন কাজ করবে। ইঞ্জিনের অংশ চারটা, আমরা ডিটেইলস আরেকটু দেখবো। ইঞ্জিনের অংশ চারটা। একটা হলো প্রথম হচ্ছে গ্যাসের সিলিন্ডার আছে একটা, গ্যাসের সিলিন্ডারকে আমরা তাপ দিব, ওইখান থেকে আবার তাপ নিয়ে নিব আর কি। তো গ্যাসের সিলিন্ডারের নিচের অংশের দিকে পরিবাহী আছে, আমি আবার ছবি আঁকছি, এটা আবার দেখতে পাবা। গ্যাসের সিলিন্ডার আছে, তারপরে তাপ উৎস আছে, তাপটা এক জায়গা থেকে নিতে হবে, তো তাপের উৎস আছে। আমাদের ইঞ্জিনের একটা অংশ হচ্ছে তাপের উৎস, যেখান থেকে আমাদের এই সিলিন্ডার তাপ নিবে। আর হচ্ছে অন্তরক মানে যে অন্তরক। ওয়ালাইকুম আসসালাম। অন্তরক হচ্ছে সেই পদার্থ যে পদার্থ তাপ দিবেও না নিবেও না, তোমরা এটা জানো। তাপ দেয়ও না নেয়ও না। আর তাপ গ্রাহক আরেকটা জায়গা আছে যেখানে তুমি সিলিন্ডার তাপকে বর্জন করবে, তাপকে দিয়ে দিবে, ফেরত দিবে। এইভাবে বারবার এই চারটা ডান পাশের এই চারটা ধাপ ঘটাইতে সে কাজ করবে সব সময়। এটাকে আমরা বলি স্পেশাল একটা ইঞ্জিন, যেটা কিনা সকল দোষ ত্রুটি মুক্ত ইঞ্জিন, যা কার্যচক্র মেনে চলে। আমরা উপরে যে চারটা ধাপ, চারটা অংশযুক্ত ইঞ্জিন পড়লাম, এটা হচ্ছে এক ধরনের তাপ ইঞ্জিন স্পেশাল, যেটার নাম কার্নো ইঞ্জিন। উনি এটা ডিজাইন করছে, বাস্তবে না, কাল্পনিক ইঞ্জিন, যেটা সর্বোচ্চ ক্ষমতার হতে পারে। তাহলে সকল দোষ ত্রুটি মুক্ত ইঞ্জিন যা কার্যচক্র মেনে চলে। কার্যচক্র কোনগুলা? ওই যে ডান পাশে যে চারটা প্রক্রিয়া দেখছিলাম, আমরা চারটা ধাপ দেখছিলাম, এই ধাপগুলো একটার পর একটা আবার শুরুতে চলে যায় আর কি। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় চারটি ধাপে কর্ম সম্পাদনকারী ইঞ্জিনটা হচ্ছে কার্নো ইঞ্জিন। আর এই চক্রগুলোকে বলে কার্নো চক্র, এই চক্রটাকে বলে কার্নো চক্র। এই ঘটনাটাকে ছবির মাধ্যমে আবার দেখি। আমাদের একটা গ্যাস সিলিন্ডার থাকবে, গ্যাস সিলিন্ডারটা কিরকম হবে, তোমার গ্লাস মনে করো, গ্লাসের নিচের দিকে যে সমতল পৃষ্ঠ আছে, এই অংশটুকুতে থাকবে পরিবাহী। আমাদের সিলিন্ডারের নিচের অংশ থাকবে পরিবাহী। এখানে অবশ্যই তাপ পরিবাহী, বিদ্যুৎ পরিবাহী কথা বলতেছি না আপাতত, এখানে তাপ পরিবাহী। হ্যাঁ, আমার সিলিন্ডারের নিচের অংশ পরিবাহী, আর এই চারপাশে যে বাঁকা অংশ আছে, গ্লাসের যে বাঁকা অংশ আছে, সিলিন্ডার এরকম বাঁকা, তোমরা জানো, পাইপের মতো, গ্লাসের মতো। চারপাশে থাকবে অন্তরক, নিচের দিকে থাকবে পরিবাহী পদার্থ তৈরি একটা ওয়াল, আর চারপাশে থাকবে অন্তরক মানে কি? অন্তরক মানে যে সকল পদার্থ তাপ দেয়ও না তাপ নেয়ও না, তাপ পরিবহনে সহায়তা করে না। ঠিক আছে, ওকে। আর আমাদের তাপ নিরপেক্ষ বুঝি নাই, মানে অন্তরক কি তাপ নিরপেক্ষ, মানে ওর মধ্যে তাপের কোনো, হ্যাঁ, তাপ দিবেও না, তাপের পরিবহনে সহায়তা করে না, মানে তাপ দেয়ও না নেয়ও না। ঠিক আছে, মানে তুমি একে তাপ দিবা, ও নিবে না, তাপ নিবে না। বিদ্যুৎ যেরকম, প্লাস্টিক যেরকম বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে না, এরকম ভাবে এটা মনে রাখো,
প্লাস্টিক যেরকম বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে না, কিন্তু লোহা ইত্যাদি বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে, এরকম অন্তরক পদার্থ তাপ পরিবহনে সহায়তা করে না। ঠিক আছে, এর ভেতর দিয়ে তাপ যাবেও না, আসবেও না। সিলিন্ডারের মধ্যে আছে গ্যাস। আমরা আগে বলছিলাম শুরু থেকেই যে আমরা আমাদের অধ্যায়ের মূল আলোচনায় গ্যাস নিয়ে। আমাদের সিলিন্ডারের মধ্যে আছে কিছু গ্যাস, আর উপরে আছে একটা পিস্টন। ওই যে আমরা সিরিঞ্জের মধ্যে যে পিস্টনটা থাকে ওরকম একটা পিস্টন, যেটা উপরের দিকে নিচের দিকে ওঠানামা করতে পারে। এখন এই সিলিন্ডারটাকে প্রথমে আমরা এই তাপ উৎসের উপরে বসাবো। তাপ উৎসের উপরে বসাবো, যেখান থেকে আমি তাপ নিব, মানে আমাদের এই সিলিন্ডারটা তাপ নিবে। তাপ নিল, কিছু তাপ সিলিন্ডারটাকে বসাইলাম, তাপ নিবে। এখন উৎসটার ক্ষেত্রে একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। কোন বস্তু থেকে যখন তাপ নিয়ে নেওয়া হয়, তাপমাত্রা কমে যায়। তোমার দেহ থেকে যখন তাপ কমে যায় তখন তোমার শরীর ঠান্ডা হয়ে যায়। আবার যখন তাপের মাত্রা বেড়ে যায় তাহলে তোমার শরীর উত্তপ্ত হয়ে যায়। বা কোনো একটা পানিকে যখন আমরা চুলায় রাখি, নিচ থেকে তাপ দিতে থাকি, তাপমাত্রা বেড়ে যায়। কিন্তু আমাদের উৎসটা এরকম যে এর থেকে আমরা তাপ যতই নেই না কেন, তাপমাত্রার পরিবর্তন হবে না। এটা হচ্ছে আদর্শ উৎস, মনে রাখবে। হ্যাঁ, তাহলে আমাদের কার্নো ইঞ্জিনের উৎসটা হচ্ছে আদর্শ উৎস, যতই তাপ নেওয়া হোক তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, এটা মনে রাখবা। ওকে, তাই আমরা কি করব? আচ্ছা, গ্রাহক সম্পর্কে তাহলে বলে নেই। গ্রাহক ওইরকম পদার্থ, ওইরকম একটা ব্যবস্থা যেখানে তুমি যত ইচ্ছা তাপ দিবা। মানে আমরা পানিকে, মনে করো যে আমরা পানিকে তাপ দিচ্ছি কিন্তু তাপমাত্রা বাড়তেছে না, ওইরকম একটা ঘটনা আর কি। এরকম আমাদের গ্রাহকটা এরকম আদর্শ গ্রাহক, তাকে তুমি যতই তাপ দাও না কেন তাপমাত্রার পরিবর্তন হবে না। একটু স্পেশাল টাইপ, মনে রাখো। উচ্চ হচ্ছে তাপ দিতেই থাকবে, এর তাপমাত্রা কমবে না। গ্রাহক তাপমাত্রা নিবে, তাপ নিবে, কিন্তু গ্রাহকের তাপমাত্রা কমবে না। আর অন্তরক তো জানোই, তাপ দিবেও না। এখন ঘটনাগুলো একটু দেখি, আগে যেগুলো বলছিলাম। প্রথমে আমরা আমাদের সিলিন্ডারটাকে, গ্যাস সিলিন্ডারটাকে মূলত এখানেই কাজ হয়। এটাকে আমরা উচ্চের উপরে নিয়ে বসাবো। তো উচ্চের উপরে নিয়ে বসাইলে উচ্চ থেকে সে তাপ গ্রহণ করবে। গ্যাস যদি তাপ গ্রহণ করে তাহলে এর আয়তন বৃদ্ধি পাবে, স্বাভাবিক। এবার কিছুক্ষণ পর আমরা এটাকে অন্তরকের উপরে এনে বসাবো। উৎসের উপরে বসাইছিলাম প্রথমে, তারপর অন্তরকের উপরে বসাবো। আমরা কি করব? আগের যে প্রসারণ হচ্ছিল এটাকে আর বাধা দিব না, এটাকে বাধা না দিয়ে আরো কিছুটা প্রসারিত হইতে দিব। তাপ গ্রহণ ছাড়াই এও কিছুটা প্রসারিত হবে। এবার তার কিছুক্ষণ পরে কাজ শেষে আমরা এটাকে গ্রাহকের উপরে নিয়ে বসাবো। মানে ওই তাপটুকু আমরা আর কাজে লাগাতে পারি না আর কি। গ্রাহকের উপরে নিয়ে বসাবো। তো গ্রাহক কি করবে? এর ভেতর থেকে কিছু তাপ নিয়ে নেবে। তাপ যখন নিয়ে নিবে, কোনো একটা গ্যাস থেকে যখন তাপ নিয়ে নেওয়া হয় তখন এর আয়তন কমবে। কমতে থাকবে। এবার কিছুক্ষণ পর এটাকে আবার অন্তরকের উপরে এনে বসাবো। এই যে কমতেছিল, গ্রাহক থেকে যখন কমা শুরু হয়েছিল আয়তনটা, আমাদের অন্তরকে যখন আবার নিয়ে আসা হবে আয়তন কমতেই থাকবে। অন্তরকের কাজটা হচ্ছে আগের যে ঘটনাটা ঘটতেছিল সেটাকে কন্টিনিউ করা মানে উচ্ছেদ আয়তন বাড়তেছিল, অন্তরকে বসাবো, আয়তন বাড়তে থাকবে। গ্রাহকের আয়তন কমতেছিল, এবার যখন আবার অন্তরকে নিয়ে আসবো আয়তন কমতে থাকবে। আগের ঘটনাটাকে কন্টিনিউ করবে। তো এখন কি হবে? আমরা একটু যদি গ্রাফ আকারে দেখি, তোমরা আমাকে বলো তো যে কিছুক্ষণ আগে শুরুতে বেসিক বলছিলাম, এ থেকে বি পর্যন্ত এই পিভি যে গ্রাফটা এখানে দেখা যাচ্ছে, কার্নো চক্রের গ্রাফ, এ থেকে বি পর্যন্ত রুদ্ধতাপীয় নাকি সমুষ্ণ প্রক্রিয়া? বি থেকে সি পর্যন্ত রুদ্ধতাপীয় নাকি সমুষ্ণ প্রক্রিয়া? স্যার রুদ্ধতাপীয়। কোনটা রুদ্ধতাপীয়? বি থেকে সি। আচ্ছা, স্যার এ থেকে বি রুদ্ধতাপীয়। তুমি কে? নাম কি তোমার? বি থেকে সি তো সমষ্ণ। আচ্ছা, তোমার নাম কি? স্যার মিম। আচ্ছা, ঠিক আছে। স্যার মিম। আমরা দেখছিলাম যেটা খুব দ্রুত নেমে আসে, নিচের দিকে নেমে আসে খুব দ্রুত, এটা হচ্ছে রুদ্ধতাপীয়, এটা সমুষ্ণ না, এটা হচ্ছে রুদ্ধতাপীয়। প্রথমে ঠিক বলছিল। তাহলে বি থেকে সি যে গ্রাফটা, যে গ্রাফগুলো বেশি খাড়া এগুলো হচ্ছে রুদ্ধতাপীয়, আর যেগুলো একটু কম খাড়া প্রায় সমতল এটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া। তাহলে এ থেকে বি যে ঘটনাটা,
এটা হচ্ছে সমুষ্ণ, আর সি থেকে ডি যে ঘটনাটা এটা হচ্ছে সমুষ্ণ। বাকি বি থেকে সি, ডি থেকে এ এটা হচ্ছে রুদ্ধতাপীয়। এখন দেখি আমরা মনে করি আমাদের এই সিলিন্ডার নিয়ে যখন কাজ শুরু করছিলাম তখন আমাদের সিলিন্ডারের আয়তন ছিল V1, সিলিন্ডারের ভেতরের যে গ্যাস এর চাপ ছিল P1, সিলিন্ডারের গ্যাসের ভেতরের তাপমাত্রা ছিল T1। তো এবারে আমরা কি করলাম, যেহেতু সমুষ্ণ প্রক্রিয়ায় কিছু তাপ গ্রহণ করবে আমাদের এই সিলিন্ডারটা, তাহলে কি হবে, এর আয়তন প্রসারণ হবে, ডান দিকে চলে গেছে। দেখো এই গ্রাফটা এ থেকে বি এর দিকে ডান দিকে চলে গেছে, আয়তন প্রসারণ হয়েছে, কিন্তু তাপমাত্রা একই থাকবে, T1 থাকবে। বি বিন্দুতে গিয়ে তাপমাত্রা একই থাকবে, আয়তন বেড়ে গেলে চাপ কমে যাবে স্বাভাবিকভাবে। আয়তন বেড়ে গেছে, চাপ কমে গেছে, চাপের দেখো যে নিচের দিকে চলে আসছে, আগে উপরের দিকে ছিল এখন নিচের দিকে চলে আসছে। ওকে, তাহলে বি বিন্দু পর্যন্ত সমুষ্ণ প্রক্রিয়া। এবার হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যে যখন অন্তরকের উপরে বসানো হইলো তারপরেও কিছুটা প্রসারিত হবে কিন্তু তাপের আদান প্রদান হবে না, কিন্তু তাহলে তাপমাত্রার পরিবর্তন হয়ে যাবে। তো দেখি আমরা কি হয়েছে ঘটনাটা। তো যখন প্রসারিত হয়েছে তাহলে আয়তন পরিবর্তন হয়েছে, চাপেরও পরিবর্তন হয়েছে, এবার তাপমাত্রারও পরিবর্তন হয়েছে। তাপের পরিবর্তন হয় নাই, কিন্তু আয়তন পরিবর্তন হওয়ার কারণে তাপমাত্রা পরিবর্তন হয়ে গেছে। এবার আমরা কি করছি, আমাদের সিলিন্ডারটাকে যখন গ্রাহকে বসাইছি, তো গ্রাহক কিছু তাপ নিয়ে নিছে। আয়েশা সবার পরে আসতেছে, গ্রাহক কিছু তাপ নিয়ে নিছে। গ্রাহক কিছু চাপ যখন নিয়ে নিবে তখন আয়তন কমবে। দেখো সি থেকে এবার ডি এর দিকে যাচ্ছে, আয়তন এই যে শূন্যের দিকে যাচ্ছে যেহেতু, তাহলে আয়তন কমতেছে। শূন্যের দিকে যাওয়া মানে আয়তন কমতে থাকা। তাহলে সি থেকে ডি এর দিকে যখন যাচ্ছে তখন আবার সমুষ্ণ একটা প্রক্রিয়া ঘটতেছে। সমুষ্ণ প্রক্রিয়া, এই যে গ্রাহকে তাপ ছাড়তেছে যখন, তখন সি থেকে ডি তে যাবে। তো তখন আমাদের আয়তন হয়ে যাচ্ছে V4, চাপ হয়ে যাচ্ছে P4, চাপ একটু বেড়ে গেছে, এই যে উপরের দিকে উঠে গেছে, একটু চাপ একটু বেড়ে গেছে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না। তো একইভাবে ডি থেকে এ তে গেছে, আর আবার যখন অন্তরকে রাখা হয়েছে তখন ডি থেকে এ তে গেছে, আর একটু আয়তন কমে তাপমাত্রা বেড়ে চাপ বেড়ে একদম আগের অবস্থানে ফিরে গেছে। মূলত এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ তে আবার ফিরে আসছে, একদম ফিরে আসছে, তাই না? যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে তাকে বলে প্রত্যাবর্তী প্রক্রিয়া, বলছিলাম কিছুক্ষণ আগে। তাহলে আমাদের এখানে যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে পুরোটাই প্রত্যাবর্তী প্রক্রিয়া। কার্নোট চক্রে প্রত্যাবর্তী প্রক্রিয়া ঘটে। আর আমরা দেখব যে কার্নোট চক্রের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন শূন্য, প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন শূন্য, আমাদের অনেক সময় প্রশ্নে আসবে। এখন দেখো এ থেকে বি তে যখন গেছে তখন আয়তন বৃদ্ধি পাইছে, আয়তন বৃদ্ধি পাইলে কাজের পরিমাণ হবে ধনাত্মক প্লাস W1। বি থেকে সি তে যখন গেছে তখন কাজের পরিমাণ W2 আবার ধনাত্মক, যেমন আয়তন যেহেতু বেড়েছে। সি থেকে ডি তে যখন আসছে তখন কাজের পরিমাণ ঋণাত্মক, যেহেতু আয়তন কমেছে। ডি থেকে এতে যখন গিয়েছে তখন আবার আয়তন কমেছে, এই জন্য কাজের পরিমাণ ঋণাত্মক। এখন যদি তোমাকে বলা হয় যে এই যে চারটা ধাপে মোট কাজের পরিমাণ কত, তুমি কিভাবে হিসাব করবা? W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস W4, বা আমরা যে পদ্ধতি শিখছিলাম আগে রুদ্ধতাপীয় সমুষ্ণ প্রক্রিয়া কাজের যে ইকুয়েশন গুলো শিখছিলাম, এরকম শিখছিলাম W equal to PV ln T2 minus T1 বা ln T2 divided by T1, এরকম অনেকগুলো সমীকরণ শিখছিলাম। ওর মাধ্যমেও কাজের পরিমাণ বের করতে পারি, আমাদের অত কঠিন দিবে না আশা করি। তাহলে কৃত কাজের পরিমাণ প্রতি ধাপে যদি দেয়া থাকে W1, W2, W3, W4, তাহলে আমরা বের করে ফেলতে পারবো। আর যদি না দেয়া থাকে তাহলে আমরা আরেকভাবে বের করতে পারি। যদি আমরা জানি যে উৎস থেকে এবি ধাপে কতটুকু তাপ নিয়েছে, এটা যদি আমাদের বলে দেয়, জানি বলতে বলে দেয়, যদি মনে করো 1000 জুল তাপ নিল, আবার সিডি ধাপে সিডি অংশে যে গ্রাহকে তাপ বর্জন করেছে, কতটুকু তাপ বর্জন করেছে, Q2 পরিমাণ, মনে করো 800 জুল তাপ বর্জন করছে, নিয়েছিল 1000 জুল, বর্জন করছে 800 জুল, তাহলে কৃত কাজের পরিমাণ হবে এই দুটার ডিফারেন্স। কারণ আমাদের ইঞ্জিনটা আদর্শ, অন্য কোনো ভাবে সে নষ্ট করে নাই, একদম ভালো ছেলে ভালো মেয়ে, কোনোভাবেই তাপকে নষ্ট করে নাই। তাহলে কৃত কাজের পরিমাণ বের করার জন্য ফর্মুলা হচ্ছে কতটুকু তাপ নিয়েছিল মাইনাস কতটুকু তাপ ফেলে দিয়েছে, অথবা প্রতি ধাপে কাজের পরিমাণ যোগ করে দিলে হবে। প্রথম দুইটা পজিটিভ, পরের দুইটা নেগেটিভ।
এখন তোমাদের 1 মিনিট সময়ের মধ্যে না সময় দেওয়া যাবে না, তোমরা ক্লাস একটু বড় হয়ে যাচ্ছে তো ক্লাসটা, তোমরা ক্লাস করতে থাকো। এইচডব্লিউ দেওয়া হচ্ছে না আর কি, এইচডব্লিউ যেটা ওটা নিজেরা করে ফেলো। কর্মদক্ষতা বের করতে চাই এখন আমরা জানি কর্মদক্ষতা মানে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আউটপুট হচ্ছে কি পরিমাণ কাজ তুমি পেয়েছো, ইঞ্জিন তোমাকে কি পরিমাণ কাজ করে দিয়েছে, আমরা জানি W = Q1 - Q2। আর ইনপুট হচ্ছে কতটুকু তাপ তুমি দিয়েছিলে, কতটুকু ইনপুট দিয়েছিলে, এখানে তাপ অবশ্যই ইনপুট হিসেবে দিয়েছিলে। ওকে, তো তাহলে আমরা W এর মান যদি বসাই দেই তাহলে Q1 - Q2 ডিভাইডেড বাই Q1 এরকম হয়ে যাবে। ওকে, এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, লসাগু ভেঙে লিখি, তাহলে Q1 ডিভাইডেড বাই Q1 - Q2 ডিভাইডেড বাই Q1 1 - Q2 ডিভাইডেড বাই Q1। দক্ষতাকে আমরা পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করি সাধারণত, তো তাহলে 100% দিয়ে গুণ করে দিলেই হবে। এই সূত্রটার ক্ষেত্রে একটা স্পেশাল কথা লিখে রাখো, এই সূত্রটা যে কোনো তাপ ইঞ্জিনের ক্ষেত্রেই সত্য হবে, শুধু কার্নো না, যে কোনো তাপ ইঞ্জিন, তুমি যদি একটা তাপ ইঞ্জিন ডিজাইন করো তখনও এই সূত্রটা সত্য হবে। কিন্তু কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আরেকটা সত্য আছে, আরেকটা সত্য হচ্ছে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে তাপ আর তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক, কিউ সমানুপাতিক টি। এই কারণে আমাদের এই যে বক্সের ইকুয়েশনটাকে আমরা এইভাবেও লিখতে পারি, তাপমাত্রা দিয়েও লিখতে পারি 1 - T2 ডিভাইডেড বাই T1। T2 তাপমাত্রা থেকে T2 তাপমাত্রার সাথে Q2 তাপমাত্রার সম্পর্ক, আর Q1 তাপমাত্রার সাথে Q1 তাপের সম্পর্ক। আয়েশা মনে হয় অ্যাডমিট হতে পারছে না। ওকে, তাহলে শুধুমাত্র কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে নিচেরটা, আর যে কোনো তাপ ইঞ্জিনের ক্ষেত্রে বক্সেরটা প্রযোজ্য। আর তোমরা এই যে টেস্ট দিয়েছি এটা দেখে আমাকে একটু উত্তরটা জানাও, দক্ষতাটা কত। আমাদের সময় কম তো, আমরা একটু আগাচ্ছি। ওকে, ইম্পর্টেন্ট কথা, খুবই ইম্পর্টেন্ট কথা, যে কোন বস্তুর তাপমাত্রায় 0 কেলভিন, মনে রাখো 0 ডিগ্রি সেলসিয়াস না, 0 কেলভিন করা সম্ভব নয়, অসীম করাও সম্ভব নয়, অসীম করাও সম্ভব নয়, 0 ডিগ্রি করাও সম্ভব নয়। 0 কিন্তু কেলভিন, ডিগ্রি সেলসিয়াস না, বরফই তো আমাদের 0। ওকে, 0 কেলভিন মানে 273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যখন এই যে উপরের লাইনটা যদি যেহেতু সত্য, এই জন্য আমাদের তাপীয় যন্ত্রের দক্ষতা 100% করা সম্ভব নয়। কোন তাপীয় যন্ত্রের দক্ষতা 100% করা সম্ভব নয়, এটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। আমরা আরেকটু আগাই, আমাদের রেফ্রিজারেটর আছে, যদি সময় পাই তাহলে আমি তোমাদের ওই যে কাজটা দিয়েছি ওইটা আবার জিজ্ঞাসা করব। রেফ্রিজারেটর কিভাবে কাজ করে আমরা জানি। রেফ্রিজারেটরে আমরা কিছু বস্তু রাখি, চারপাশে পরিবেশটা ঠান্ডা থাকার কারণে আমাদের বস্তুগুলো থেকে তাপ ঠান্ডা যেদিকে ওইদিকে চলে যায়, তা আমাদের ফলাফল হচ্ছে আমাদের বস্তুগুলো ঠান্ডা হয়ে যায়। ওকে, এখন এই যে প্রক্রিয়াটা, এটা আমরা এই প্রক্রিয়াটা আমরা কন্টিনিউয়াস যদি রাখতে পারি, যে আমাদের যে রেফ্রিজারেটরের মধ্যে ঠান্ডা বস্তু যে বস্তুটা রাখছি এর চারপাশে যদি ঠান্ডা পরিবেশটা বজায় রাখতে পারি, তাহলে কি হবে, আমার ভেতরের বস্তু যাই বস্তু রাখা হোক না কেন সেটা ঠান্ডা হইতে থাকবে বা একটা নির্দিষ্ট টেম্পারেচারে সবসময় থাকবে। তো এর জন্য আমাদের একটা সেটআপ আছে, তোমাদের খুবই পরিচিত। রেফ্রিজারেটরের 4টা অংশ, 4টা অংশের মধ্যে একটা অংশ তোমাদের খুবই পরিচিত, সেটা হচ্ছে পেছনের দিকে যদি কেউ খুলে থাকো, নিচের দিকে একটা বলের মতো আছে, সেটা হচ্ছে কম্প্রেসার, মাঝে মাঝে গ্যাস পরিবর্তন করতে হয় তোমরা জানো। তারপরে পেছনের দিকে দেখছো যে কালো চারকোনা অনেকগুলা রডের মতো, আসলে ওইগুলো পাইপ। তো এটা একটা অংশ, এটার নাম হচ্ছে ঘনীভবন কুণ্ডলী। তারপরে এটা খেয়াল করা না হয়তো, আরেকটা অংশ আছে, এটা হচ্ছে সম্প্রসারক ভালভ। এই সম্প্রসারক ভালভ থেকে আরেকটা পাইপ, এটা গেছে হচ্ছে তোমার পচনশীল বস্তু বা তুমি যে খাদ্যদ্রব্য রাখছো ফ্রিজের মধ্যে, তার চারপাশে যে আমাদের ওয়ালগুলো আছে, সাদা ওয়ালগুলো আছে ফ্রিজের মধ্যে, এর ভেতরে রাখা আছে। ঠিক আছে, তো এই পাইপটা আবার ঘুরে কম্প্রেসারে আসছে। আমি প্রসেসটা বলতেছি, তোমরা বুঝতে পারবা, খুব সহজে বুঝতে পারবা। এখানে কি করতেছে, প্রথমে এই সিস্টেমটাকে কন্টিনিউয়াস রাখতে হবে। আর পাইপের মধ্যে যে পদার্থ আছে এটাকে বলে শীতায়ক পদার্থ, মানে যেটা শীতল করতে সহযোগিতা করে। পচনশীল বস্তুর ক্ষেত্রে তাপমাত্রা আমরা Q2 বলে দিচ্ছি, আর
কোন এখানে আরেকটা তাপমাত্রা Q1 এটা বলবো আমি। প্রথম স্টেপটা হচ্ছে কম্প্রেসার, এই যে 1 দিয়ে চিহ্নিত করেছি। তো কম্প্রেসারের আগে পরে কি হবে আমি একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখাইছি। কম্প্রেসার দিকে যখন আমার শীতল পদার্থ আসতেছিল তখন শীতল পদার্থ নিম্নচাপে ছিল, নিম্নচাপের একটা পদার্থ ছিল। এটাকে প্রচন্ড চাপ দেওয়া হলো কি দিয়ে? কম্প্রেসারের মাধ্যমে। কম্প্রেসারের মাধ্যমে চাপ দিয়ে এটাকে তরলে পরিণত করা হলো। এবার তরলে পরিণত করলেও এর মধ্যে যে তাপটা আছে এই তাপটা আমাদের এই ঘনীভবন পিছনের যে কুণ্ডলীগুলো আছে, পাইপগুলো আছে, কালো কালো পাইপগুলো দেখছো, এই পাইপগুলোর মধ্যে দিয়ে যখন যাইতে থাকবে তখন এই কম্প্রেসার থেকে যখন আসতেছিল এর মধ্যে যে কিছু তাপ আছে ওই পচনশীল বস্তু থেকে নিয়ে আসছিল, এটাকে ছাড়তে থাকবে যাইতে থাকবে কন্টিনিউয়াস সব সময়। তো যখন যাইতে সম্প্রসারক ভালভের কাছে যাবে তখন হঠাৎ করে প্রসারিত হবে। তো প্রসারিত যদি হয় তাহলে চাপ কমে যাবে। আমরা জানি যদি কোনো বস্তু চাপ কমে যায় তাহলে খুব সহজে বাষ্পে পরিণত হয়। কিরকম আমরা পড়ছিলাম 9 এর বইতে ছিল যে যদি হিমালয়ে নিয়ে যাই আমরা কোনো একটা হিটারকে, তাহলে দেখব যে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হচ্ছে। কারণ হচ্ছে হিমালয়ের উপরে বাতাসের চাপ কম, বায়ুমণ্ডলের চাপ কমে যায়। মোট কথা হচ্ছে যে সম্প্রসারক ভালভের মধ্যে যখন আমরা এই লিকুইডটাকে, শীতল পদার্থটাকে পাঠাবো তখন হঠাৎ করে যখন প্রসারিত হবে তখন কি হয়ে যাবে? সে তরলে পরিণত হবে। খালি তরলে পরিণত হবে না, এই তরলের চাপটাও অনেক কম হবে। ওকে, যেহেতু চাপ কম হবে, তাপ অনেক কমে যাবে, আমরা ওইটাই চাইতেছি। সম্প্রসারক ভালভ থেকে যে তরলটা আসতেছে এটা হচ্ছে যে আমাদের বস্তুগুলো যে রাখা আছে ফ্রিজের মধ্যে, এর চারপাশে পাইপ ঘুরতেছে, অনেকগুলো পেঁচানো পাইপ আছে। তো পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে যদি ঠান্ডা বস্তু গরম বস্তুর সংস্পর্শে আসে কি করবে? গরম বস্তু থেকে তাপ নিয়ে নেবে, খুবই স্বাভাবিক বিষয়। তাহলে যখন আমাদের এই বাষ্পীভবন কুণ্ডলী, এটার নাম দিচ্ছি আমরা বাষ্পীভবন কুণ্ডলী, এই বাষ্পীভবন কুণ্ডলীর মধ্যে দিয়ে যখন ওই শীতল পদার্থ যাচ্ছে তখন ফ্রিজের মধ্যে রাখা যে বস্তুগুলো এখান থেকে তাপ শোষণ করে নিয়ে নিচ্ছে। এই প্রক্রিয়াটা চলতে থাকে। আমি আবার বলতেছি, পচনশীল বস্তু থেকে কিছু তাপ নিয়ে যখন সম্প্রসারক ভালভের দিকে আসতেছে, সম্প্রসারক ভালভটা ওই গ্যাসীয় পদার্থটাকে তাপ দিয়ে তরলে পরিণত করতেছে। কিছু তাপ আছে, ওই তাপটা ঘনীভবন কুণ্ডলীর মাধ্যমে পরিবেশের মধ্যে ছেড়ে দিচ্ছে, তোমার রুমে ছেড়ে দিচ্ছে। তাপ এখন কমে গেল কিছুটা। তাপ কমে যাওয়ার পরে যখন সম্প্রসারক ভালভের মধ্যে গেছে তখন হঠাৎ করে সম্প্রসারণ হওয়ার কারণে চাপের পরিমাণ কমে যায়। চাপের পরিমাণ কমে গেলে আমরা জানি খুব সহজেই এটা তরলে পরিণত হয়। যেহেতু তরলে পরিণত হচ্ছে আমরা ওইটাই চাচ্ছি, আর তাপমাত্রা অনেক কমে গেছে, সেটা পচনশীল বস্তুর চারপাশে রাখা বাষ্পীভবন কুণ্ডলী দিয়ে যখন প্রবাহিত হচ্ছে তখন বস্তু থেকে তাপ নিয়ে নিচ্ছে। এখন এখানে আমরা একটু হিসাব করব, আমাদের এখান থেকে প্রশ্ন অতটা আসে না। আগে যে ইঞ্জিনটা পড়ছি খুব সহজ ছিল, ওইটা থেকে সাধারণত প্রশ্ন আসে। এখানের ক্ষেত্রে কৃত কাজ হচ্ছে মানে কি পরিমাণ কাজ করতে হচ্ছে তোমাকে, হচ্ছে যে কি পরিমাণ তাপ তুমি ছেড়ে দিলা আর কি পরিমাণ তাপ তুমি নিয়েছো, এর ডিফারেন্সটা হচ্ছে কৃত কাজ। এই কাজটা করতেছে আসলে কম্প্রেসার কাজ করতেছে এতটুকু, যে কি পরিমাণ তাপ নিয়েছিল, কিউটু পরিমাণ তাপ নিয়েছিল বস্তু থেকে আর কিউ পরিমাণ তাপ ছেড়ে দিছে, এর ডিফারেন্সটা হচ্ছে কৃত কাজের পরিমাণ। ওকে, আর আমরা একটা হিসাব এখানে করি রেফ্রিজারেটরের ক্ষেত্রে, সেটা হচ্ছে কর্ম সম্পাদন সহগ, সিওপি। এটা হচ্ছে গৃহীত তাপ ডিভাইডেড বাই কাজ। গৃহীত তাপকে কাজে মানে কতটুকু তাপ গ্রহণ করছে এর জন্য কতটুকু কাজ করতে হয়েছে, তোমার কাছ থেকে কতটুকু তাপ সে নিয়েছে এর জন্য কতটুকু কাজ মেশিনকে করতে হয়েছে, এর অনুপাতটা হচ্ছে কর্মসম্পাদন সহগ। এটার মান অবশ্য 1 এর চাইতে বড় হবে। তোমার যদি কোনো ক্ষেত্রে মান 1 এর চাইতে ছোট হয়ে যায় তাহলে বুঝবা ভুল হয়েছে, তো তখন তুমি চেক করে দেখবা। তো মানগুলো বসাইলে
Q2 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2 কাজের সমীকরণ পেয়ে গেছিলাম আমরা। এটাকে শুধুমাত্র যদি কখনো বলে যে কর্ণ রেফ্রিজারেটর, কর্ণর ক্ষেত্রে রেফ্রিজারেটর আছে, তো তখন তুমি তাপমাত্রা দিয়ে সমীকরণটা লিখতে পারবা, কিউ দিয়ে লিখতে পারবা, টি দিয়েও লিখতে পারবা, আর এমনিতে লিখতে পারবা না, শুধু তোমার তাপ দিয়ে লিখতে হবে। এবার আমরা আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা এখন আর নিচ্ছি না, যারা পরীক্ষা দিবে তাদের ডাবল অ্যাটেন্ডেন্স দিয়ে দিব ওই দিন একসাথে। এখন তোমরা এই টেস্টে অংশগ্রহণ করো যে কোন একটা কারণ ইঞ্জিনের ক্ষেত্রে উৎসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস আর গ্রাহকের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, এই ইঞ্জিনটার দক্ষতা কত? তোমাদের সময় আছে 2 মিনিট।